ওকে, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। ওকে, আমাকে একটু জানিয়ে দাও। প্রথমে দুঃখ প্রকাশ করছি যে 10 মিনিট লেট হয়ে গেছে আজকে আসলে ক্লাসে ঢুকতে। আসলে আচ্ছা, ঠিক আছে। তো আমাকে একটু জানিয়ে দাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং সব কিছু দেখা যাচ্ছে কিনা। আশা করি যে সব কিছু ক্লিয়ার আছে। তো আজকে আমাদের এইচএসসি 24 সিলেবাসের বড় সিলেবাসে একটা টপিক রয়েছে, আর সেটার নাম হচ্ছে, একটা কবিতা রয়েছে যেটার নাম হচ্ছে গৃহ। তো আমাদের যে গৃহ, যেই গল্পটা রয়েছে বা যে প্রবন্ধটা রয়েছে, এই গৃহ প্রবন্ধটা সহজ কথা বললে এটা আমরা মানে একটা গৃহ নিয়ে, মূলত গৃহ মানে আমরা জানি যে ঘর, বা সোজা কথা বললে যেখানে আমরা বসবাস করি। তো যেখানে আমরা বসবাস করি বা ঘর, সেটা নিয়ে আমাদের এখানে আলোচনা করা হয়েছে। একজন বলছে, ভাইয়া কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সেই গত 2 দিন কুড়িগ্রাম ছিলাম। তোমরা হয়তো অনেকেই ফেসবুকে দেখেছ। কুড়িগ্রাম থেকে আজকে সকালে এসেছি। সকালে এসে নারায়ণগঞ্জ ক্লাস নিছি, নারায়ণগঞ্জ থেকে আবার বিকেলে পুরান ঢাকায় ক্লাস নিছি, অ্যান্ড আবার মানে রাতে তোমাদের এখানে ক্লাস নিচ্ছি। তো তোমাদের এটা ক্লাসটা শেষ করে আমাকে খুব ঘুমাতে হবে, আমার খুব ঘুম প্রয়োজন, কারণ আমি টানা বেশ কয়েকদিন ঘুমাই নাই। তারপর হচ্ছে আজকে সারাদিন আবার সেই কুড়িগ্রাম থেকে জার্নি করে এসে আবার ক্লাস নিচ্ছি। তো বিষয়টা হচ্ছে এই, স্যার আমি এই কোর্স আপনার নতুন কিনেছি, কোনো দিন লাইভ ক্লাস করিনি। এখন কি করব বাবা? তুমি কোনো দিন লাইভ ক্লাস করোনি, আমি কি করব বলো? এটা পড়ছি, তোমার কমেন্ট পড়ছি, কি করণীয় বলো? আচ্ছা ঠিক আছে, এই ছেলে এই কমেন্ট বারবার করতেছে, তো কি করব তোমার জন্য বলো? তুমি লাইভ ক্লাস করো নাই তো কি হয়েছে? নতুন কোর্স কিনছো, কি হয়েছে? এখন কি করতাম আমি? মানে এটা কোনো কমেন্ট হইলো? তোমার স্পেসিফিক কোনো জিনিস জানা থাকলে সেটা বলো, মানে এটা আমার জানাই কি লাভ? বুঝছো? তো মেজাজটা খুব খারাপ আছে। ওর নাম কি? ওই ছেলের নাম কি? মাশরাফি। মেজাজটা খুব খারাপ আছে, নতুন ঢুকছো তো এই জন্য বুঝো নাই যে আমি কোনটা বললে মেজাজ খারাপ হয়ে যাবে, আর কোনটা বললে আদর করবো, আর কোনটা বললে মুখ খারাপ হইব। বুঝছো? উল্টাপাল্টা কথা কমেন্ট সেকশানে এসে বলবো না। একজন হচ্ছে, ভাই আপনার ক্লাস করে কলেজের ফার্স্ট এক্সাম ভালো করে দিছি বাংলায়। গুড, ভেরি গুড। ওর নাম হচ্ছে শাওন। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আপনাকে সুন্দর লাগতেছে আজকে, ধন্যবাদ তোমাকেও। আচ্ছা, এইবার খেয়াল করো তো, গৃহটা এটা আমরা পুরোটা পড়বো না, এখানে পুরো জিনিসটা আমি একদম সংক্ষিপ্ত করে মানে পুরো জিনিসটাকে তুলে ধরলাম, অর্থাৎ একেবারে হুবহু বইয়ের যে ভাষা সেই ভাষায় না, এই পুরো এই জিনিসটা আমার ভাষায় আমি এটা তোমাদেরকে সহজ করে জিনিসটা বুঝাবো। তার মানে তোমরা বইয়ের সাথে যারা এখানে ধরবা, লাইন টু লাইন মিলবে না। সেটা অনেক সহজ করে আমি লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। ক্লাস শেষে তোমরা স্লাইড পেয়ে যাবা, এই স্লাইডটা তোমরা পেয়ে যাবে, সুতরাং চিন্তা করার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, এইবার তাহলে চলো আমরা একটু আলোচনায় চলে যাই। প্রত্যেক প্রাণীর বিশ্রাম বা মানসিক শান্তির জন্য একটি স্থানের প্রয়োজন। গৃহ হচ্ছে আরাম বিরামের শান্তিনিকেতন স্থান। অর্থাৎ প্রত্যেকটা প্রাণী তাদের বিশ্রামের জন্য বা মানসিক শান্তির জন্য তাদের একটা গৃহ প্রয়োজন। তুমি খেয়াল করে দেখো, এই যে দিন শেষ আমরা যে যত জায়গাতেই থাকি, দিন শেষ আমরা কোথায় আসি? আমাদের নিজের ঘরে আসি। কেন আসি? বিশ্রামের জন্য, মানসিক শান্তির জন্য। তো আমাদের প্রত্যেকটা প্রাণীর বলা হচ্ছে যে এরকম একটা শান্তিনিকেতন থাকা দরকার, যেখানে মানুষ দিনের শেষে ক্লান্ত অবস্থায় ফিরে এসে বিশ্রাম করে শান্তি অনুভব করে। যেমন দেখো, আমি তোমাদের ক্লাসের শুরুতেই বলেছি যে গত 2 দিন ধরে আমি কিন্তু ঢাকার বাইরে ছিলাম এবং এখন বাসায় এসেছি, এবং তোমাদের ক্লাসটা শেষ করে আমার খুব বিশ্রাম দরকার, আমি ঘুমাবো। তার মানে দেখো, এখানে খেয়াল করে দেখো যে ক্লান্ত অবস্থায় সে ফিরে আসে এবং বিশ্রাম অনুভব করে। গৃহ গৃহীকে রৌদ্র বৃষ্টি হিম হতে রক্ষা করে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। গৃহ গৃহীকে, এই গৃহী মানে কি? গৃহী মানে হচ্ছে যে বাস করে, মানে যে গৃহে বাস করে। যেমন আমি আমার ঘরে বাস করি, আমি হচ্ছে গৃহী। তো অর্থাৎ যে ঘরে বাস করে তাকে এই গৃহটা রৌদ্র বৃষ্টি হিম, হিম মানে হচ্ছে বরফ। মানে এখানে অ্যাকচুয়ালি বরফ বলতে আমাদের দেশে তো বরফ নাই। তুমি যদি সেই কানাডা, আমেরিকা এইসব জায়গাতে দেখো, দেখবে যে বরফে সব আচ্ছন্ন হয়েছে। কিন্তু সেই জিনিসটা বলেছে যে সব রকম প্রতিকূল অবস্থা থেকে একমাত্র গৃহ বা ঘর আমাদেরকে কী করে? সেফটি দেয়। এরপর দেখো, প্রত্যেক নিজ গৃহে নিজেকে নিরপরাধ মনে করে। প্রত্যেকেই নিজের গৃহে, অর্থাৎ তুমি তোমার নিজের ঘরে কিন্তু নিরপরাধ। দেখো, তুমি সারাদিন তোমাকে অনেক মানুষ খুঁজতেছে, মেরে ফেলবে, কেড়ে ফেলবে,
কিন্তু দিন শেষ তুমি কোথায় মনে করো যে তুমি যখন তোমার ঘরে যখন প্রবেশ করো তখন কেউ তোমাকে কিছু করতে পারবে না। সো ঘরটা হচ্ছে আমাদের সবার জন্য নিজেদের সবচেয়ে নিরাপদ স্থান বলে মনে করি। পশু পাখিদেরও গৃহ আছে। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ যে গৃহ প্রবন্ধে কার গৃহ আছে বলে বলা হয়েছে, সেটা হচ্ছে পশু পাখিদের। মানুষের পাশাপাশি কার গৃহ আছে? পশু পাখিরও গৃহ আছে। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় গৃহ নেই কেবল নারীর। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে যদি প্রশ্ন আসে পশু পাখির গৃহ থাকলেও গৃহ নেই কার? উত্তর হচ্ছে নারীর নেই। আর কোন সমাজে নারীর গৃহ নেই? উত্তর হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজে। এই জিনিসটা আমি একটু ব্যাখ্যা করি। অর্থাৎ ঘরে আমরা আমাদের মতো করে থাকি, আমাদের নিজের যে মতামত পুরুষদের সেটাই কিন্তু ঘরের মধ্যে স্টাবলিশড হয়, প্রকাশিত হয়। কিন্তু একটা নারীর যে মতামত, সেই মতামত কিন্তু ঘরের মধ্যে কখনোই কি হয় না? প্রকাশ হয় না। নারীর মতামত কখনোই প্রায়োরিটি পায় না। এই জন্য বলা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজে কেবল ঘর নেই কার? কেবল ঘর নেই নারীর, ঘর নেই। এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। আমাকে একটু বলো তো, বুঝতে পেরেছো কিনা? ভাই বগুড়ায় আপনার অফলাইন ক্লাস চাই। বগুড়াতে আসলে খুব একটা যাওয়া হয় না। একবার গেছিলাম জলেশ্বরী তলা নাকি কি একটা জায়গা, মেবি জলেশ্বরী তলা ওই জায়গাটার নাম। একবারই আমি গেছিলাম। বগুড়াতে আসলে খুব একটা যাওয়া হয় না। ঠিক আছে, ওকে আমাকে একটু জানিয়ে দাও। ওকে, বুঝছো? এইটা বুঝছো? বুঝতে পারছি আস্তে আস্তে, গুড। দেখো, এটা বইয়ের সাথে ধৈর্য না, আমার সাথে স্লাইড ধরে বোঝার জন্য ট্রাই করো। পরে তো তোমাদের কাছে স্লাইডের পিডিএফ চলেই যাচ্ছে, সো চিন্তার আমার কোনো কারণ নাই। ওকে, পরে তোমাদের কাছে চলেই যাচ্ছে, কাজেই চিন্তা করবে না। গুড। একজন বলেছে এখন বেডি মানুষ ভাইয়া পুরুষের শাসন করে। হ্যাঁ দেখো, শেখ সাহেব তাকে হয়তো অনেক নারী শাসন করতেছে, এই জন্য সে কিন্তু আসলে প্রত্যক্ষ দোষী। যে আগে ছিল যে পুরুষতান্ত্রিক সমাজে নারী শাসিত হতো, এখন নারী কি করে? পুরুষকে শাসন করে। এটা ঠিক, এটা ঠিক। ভাই আজকে কিশোরগঞ্জে আসছে না কেন? কিভাবে আসবো ভাই? আমি তো কুড়িগ্রাম থেকে আসছি, সকাল 11টায় আসছি। তো কাজে কিশোরগঞ্জ যাওয়ার তো কোনো সুযোগ নাই, এই জন্য কিশোরগঞ্জে আসতে পারি নাই। নাহলে আজকে সচরাচর আমার শুক্রবারে কিশোরগঞ্জ ক্লাস থাকে। আচ্ছা, এইবার খেয়াল করো। ওকে, এরপর খেয়াল করো, গৃহ নারীদের কাছে কারাগার তুল্য মনে হওয়ার অধিকাংশ ভারত নারীরা গৃহ সুখে বঞ্চিতা। অর্থাৎ গৃহটা নারীদের কাছে কারাগারের মতো। খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঘরের মধ্যে পুরুষ কিন্তু যা ইচ্ছে তাই করতে পারে। এবং একটা সময় কিন্তু এমনও ছিল যে মনে করো আমার তোমার ভালো লাগতেছে না, আমি আমার ঘরে আরেকটারে মনে করো যাই নিয়ে আসবো। তো মনে করো গিয়ে হের বউ আছে, হে বউয়ের সামনে দিয়ে আরেকটারে নিয়ে ঘরের ভিতরে, মানে আরেকটারে নিয়ে বলতে বুঝতে পারতেছে, আরেকটা বেড নিয়ে হে ঘরের ভিতরে ঢুকে গেছে। তো একটা সময় কিন্তু এরকমও ছিল। এই জন্য আবার নারীদের ক্ষেত্রে কেমন ছিল? নারীদের ক্ষেত্রে বিষয়টা ছিল এমন যে তুমি নারী, তুমি ঘর থেকে এক কদম পা ফেলতে পারবা না। তার মানে এই জন্য এখানে বলা হয়েছে যে না, গৃহ নারীর কাছে কারাগার তুল্য। অর্থাৎ গৃহটা হচ্ছে নারীদের কাছে কারাগার তুল্য। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে গৃহ নারীর কাছে কেমন, বা কারাগার তুল্য গৃহ কার কাছে? উত্তর হচ্ছে নারীর কাছে। অধিকাংশ ভারত নারী, এখানে ভারত মানে মূলত আমাদের ভারতবর্ষকে বোঝানো হচ্ছে, নারীরা এজন্য গৃহ সুখে বঞ্চিতা, মানে গৃহর যে সুখ, সেই সুখটা থেকে তারা বঞ্চিত হয়। আমাদের সামাজিক অবস্থার প্রেক্ষাপটে নারীরা সব স্থানে অবহেলিত। তাহলে আমরা এটা আসলে তখনকার, এখনকার মিলে ভাই লাভ নাই। এখন ভাই নারী পুরুষকে শাসন করে, এখন নারীর সুপ্রিম পাওয়ার। এটা তখন সেই আমলের কথা বলা হয়েছে। সেই আমলে ভাই নারীর সামাজিক অবস্থান ছিল এমন, তখন পুরুষতান্ত্রিক সমাজ ছিল। এখন অনেকটা সব কিছু নারীতান্ত্রিক হয়ে গেছে। এখন ঘরে দেখবা যে সবসময় জামাই বিসিএস ক্যাডার হোক, জামাই প্রশাসনিক লোক হোক, হে বাইরে অনেক কিছু, কিন্তু ভিতরে হে কিন্তু ঠিকই বোর কথাই শুনতে হয়, মানে বইয়ের বাইরে যাওয়া লাগে না। তুমি এই জিনিসটা নর্মালি চিন্তা করে দেখো, আশেপাশে তুমি একটা চিন্তা করো, তোমার বাপ মাস জেনারেশনটার পরে তোমার দুলাভাই, তোমার বোন, অথবা তোমার আশেপাশে তোমার কাজিন, তোমার থেকে 5 বছর 10 বছর বড়, দেখবে এরা সবাই এই টাইপ, সবাই দেখবা যে মূলত মানে বউয়ের কথা উঠা বসা করে এবং বউকে কিন্তু বেশি প্রায়োরিটি দেয়। মানে এখন আস্তে আস্তে এই সিচুয়েশনে গেছে। এবং তোমাদের অনেকের বাবা মার ভিতরেও কিন্তু এই জিনিসটা আছে। দেখবা তোমাদের অনেকের বাবা আছে যে তোমার বাবা কিন্তু তোমার মায়ের কথার বাইরে কখনো যাইতে পারে না। দেখবা তোমাদের অনেকের বাবা মা আছে, এটা ভালো, মানে খারাপ বিষয়টা এমন না, অনেকের আছে। এবং এই জিনিসটা আস্তে আস্তে আগে কিন্তু ছিল না। যেমন তোমার দাদা দাদির ক্ষেত্রে দেখো, তোমার দাদার প্রায়োরিটি কিন্তু বেশি। তোমার দাদা এখনো যেটা বলে এটাই হয়, তোমার দাদির কথার খুব একটা প্রায়োরিটি নেই। কিন্তু দেখো ওই জায়গাটা তোমার বাপ মায়ের ক্ষেত্রে এসে আরেকটু হয়ে গেছে। তোমার বাপে তোমার মায়ের অনেক অনেক জায়গাতে কথা শুনে। তোমার বোন ভাইয়ের ক্ষেত্রে, দুলাভাই বোনের ক্ষেত্রে, কিংবা তোমার ভাই ভাবির ক্ষেত্রে দেখবে যে তোমার ভাই পুরোটাই মানে
বইয়ের কথার উপর ডিপেন্ডেন্ট। তো বিষয়টা হচ্ছে এমন, এগুলো আস্তে আস্তে এখন চেঞ্জ হয়ে গেছে, এইটা তখনকার সিচুয়েশনে লেখা। তোমরা দেখো আমি যেটা বলছি এটা মিলাইনি একদম, মানে দেখবা যে একদম তোমার জীবনের সাথে মিলে যাচ্ছে, একদম একদম সত্য কথা। এবং যদি মিলে যায় তাহলে কমেন্টে লেখো যে ভাই সত্য কথা আপনি যেটা বলছেন, এটা একদম সত্য কথা। এইবার খেয়াল করে দেখো, তো এখানে বলছে যে আমাদের সামাজিক অবস্থার প্রেক্ষাপটে নারীরা সবসময় সব স্থানে অবহেলিত, তাদের ইচ্ছে অনিচ্ছায় আবেগ অনুভূতির কোনো মূল্য নেই এবং তাদের উপর পুরুষরা সবসময় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। অর্থাৎ নারীর কোন জিনিসটা ভালো লাগে এই জিনিসটা পুরুষরা কখনো জানতে চায় না। নারীদের ইচ্ছা অনুভূতি সেই সময় এগুলো জানা লাগে না, সেই সময় এগুলো মানে এগুলোর কোনো পয়েন্টই ছিল না। এবং এই জন্য বলা হতো যে পুরুষরা সবসময় তাদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতো। পুরুষরা বলতে আমি যেটা বলছি সেটাই হবে, মানে নারীর কথার কোনো মূল্য নাই। এবার দেখো, কি পিতৃগৃহ কি স্বামীগৃহ সব স্থানেই তাদের কারাগার সমতুল্য। কুমারী সধবা বিধবা সহ কোনো শ্রেণীর নারী পরিবারের একজন হিসেবে গণ্য করতে পারে না। অর্থাৎ হোক সেটা স্বামীর বাড়ি, হোক সেটা মানে বাপের বাড়ি, সব জায়গায় তারা কিন্তু এইটা মানে সব জায়গায় তারা তাদের ঘরটা তাদের কাছে মূলত কারাগারের মতো। এবং ওই নারীটা সে কুমারী হোক, কুমারী মানে হচ্ছে মানে যাকে কোনো পুরুষের সাথে যার সাথে কিছু, বুঝতে পারতেছো, সধবা বিধবা মানে স্বামী আছে, বিধবা বিধবা মানে স্বামী নেই, বুঝতে পারতো? তাহলে তিনটে শব্দ আশা করি বুঝতে পারতেছো। কোনো শ্রেণীর নারী পরিবারে একজন হিসেবে গণ্য করতে পারে না, অর্থাৎ তারা শুধু পরিবারেই থাকতো কিন্তু পরিবারের মানুষ হিসেবে নারী হিসেবে তারা আসলে গণ্য হতো না। তারা যেন অভিভাবকের বাড়িতে থাকে, তাই অধিকাংশ ভারত নারী গৃহসুখ বঞ্চিত। অর্থাৎ তারা মনে হয় যে জাস্ট মানে অভিভাবকের বাড়িতে থাকে, অভিভাবকের মানে অধীনে থাকে, এই জন্যই অধিকাংশ ভারতের নারীরা তারা গৃহসুখ বঞ্চিত। আমাকে একটু বলো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? বলো ক্লিয়ার কিনা? ভাই বইয়ের সাথে মিলে না, এটা যে বইয়ের সাথে মিলবে না আমি বারবার বলছি, এটা পুরো জিনিসটা আমি আমার ভাষায় সংক্ষেপে লিখছি, আমি আমার ভাষায় লিখছি। এই জন্য ক্লাসের শুরুতে বলছি যে বইয়ের সাথে ধরবে না, স্লাইড বুঝো, স্লাইডটা তোমাদের কাছে চলে যাবে এবং এইটা পড়ার পর তুমি বই পড়ো, দেখবে তোমার কাছে সব মানে ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? বারবার এটা কিন্তু ক্লাসের আগেই বলছি, বারবার এটা তুমি আমার ক্লাসটা করো, এরপর তুমি বই পড়ো, দেখবে যে তোমার সব কিছু মিলে যাবে, জিনিসটা একই। আমি আবার বলছি আমার স্লাইডে বইয়ের সাথে মিল নাই, কারণ এটা আমি আমার নিজের ভাষায় তুলছি তোমার বোঝার সুবিধার্থে। এইটা পরে তারপর তুমি বই পড়ো, দেখবে যে তখন তুমি মিল পাবা। আচ্ছা ফাইন, এইবার আসো আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এরপর দেখো খেয়াল করো, দেখো এরপর বলা হচ্ছে লেখিকা একবার জামালপুরের নিকটবর্তী শরাফত উকিলের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট বিষয়। তাহলে কোথায় তিনি, লেখিকা একবার কোথায় বেড়াতে গিয়েছিলেন? জামালপুরের নিকটবর্তী কোন উকিল? সেটা হচ্ছে শরাফত উকিলের বাড়িতে তিনি বেড়াতে গিয়েছিলেন। সেখানে শরাফতের পত্নী হাসিনা, পত্নী মানে হচ্ছে বউ, তাহলে শরাফতের বউয়ের নাম কি? উত্তর হচ্ছে হাসিনা। ভগ্নী জমিলা, ঠিক আছে। এরপর দেখো জমিলার কন্যা ও হাসিনার পুত্রবধূ প্রভৃতি উপস্থিত ছিলেন। লেখিকা জমিলাকে নিজের বাসায় যাওয়ার নিমন্ত্রণ জানান, মানে একজনের বাড়িতে গেলে হয় না যে আমাদের বাড়িতে আইসেন দাওয়াত দেয়, এরকম দাওয়াত দিয়েছিল। জমিলা জানান তাদের বাড়ির নারীরা কোনো কালে বাড়ির বাইরে বের হন না। তো জমিলা তাকে বলেছেন, এই কথাটা কে বলেছেন? জমিলা তাকে বলেছেন যে আমাদের বাড়ির নারীরা তো কখনোই ঘর থেকে বাইর হয় না, আপনার বাসাতে দাওয়াত খেতে কিভাবে যাব? এরপর খেয়াল করে দেখো, তাদের যাতে কখনো বাড়ির বাইরে যেতে না হয় এবং কোনো যানবাহনও চড়তে না হয়, এই জন্য তাদের বাড়ির পাশাপাশি আত্মীয়দের সাথে বিয়ে দেয়, মানে এখানে বাড়ি হবে আর কি। তো তাদেরকে যাতে খুব বেশি দূরে যেতে না হয়, এই জন্য মনে করো যে এই পাশের বাড়ির মানুষদের সাথে বিয়ে দেয়। এবং দেখবো এটা কিন্তু খেয়াল করে দেখো অধিকাংশ ক্ষেত্রে আগের মানুষজন, দাদা দাদি, এদের আগের মানুষজন দেখবে যে সবাই মোটামুটি গ্রামের আশেপাশে বিয়ে হয়, বাড়ির আশেপাশে বিয়ে হয়। যেমন আমার দাদার এবং নিজের বাড়িতে অধিকাংশ বিয়ে হতো। যেমন আমার হচ্ছে দাদার বোন, যে উনি কিন্তু আমার বাবার ফুফু, ওনার আমাদের বাড়িতেই বিয়ে হয়েছে, মানে একেবারে আমাদের বাড়িতে বিয়ে হয়েছে। এরপর হচ্ছে আমার হচ্ছে এক দাদি আছে, উনি একদম পাশের বাড়িতে, মানে ওনার একদম পাশের বাড়ি, ওনার শ্বশুর বাড়ি ওনার বাপের বাড়ির পাশাপাশি। আমার একটা ফুফু আছে এরকম, আমার ফুফু আর বাড়ি আর ওনার হাজব্যান্ডের বাড়ি, দুইটা ফুফু, একটা না, একদম পাশাপাশি। তো এইটা তখন এই কাজটা করা হতো কারণ যাতে মহিলাদেরকে যাতে খুব বেশি দূরে যাতে না হয়, এই জন্য বাড়ির পাশাপাশি তাদেরকে কি করতো? বিয়ে দিত। বুঝতে পেরেছ? লেখিকা বলতে কে কাকে বোঝায়? রোকেয়া সাখাওয়াত হোসেনকে। দেখো ওই যে ইয়েতে লেখাই আছে। আচ্ছা এরপর খেয়াল করে দেখো, তা এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? অর্থাৎ এখানে মূল বিষয়টা কি? লেখক একবার জামালপুরের নিকটবর্তী শরাফত উকিলের বাড়িতে গেছেন, সেখানে তার পত্নীর নাম হাসিনা এবং ভগ্নীর নাম জমিলা। তো তাদেরকে দাওয়াত দিছে যে আমাদের বাড়িতে যাইয়েন, কিন্তু তারা বলছে যে আমাদের বাড়ির কোনো নারীরা তো কোনো কালেই
ঘরের বাইর হয় নাই, এবং ঘরের বাইরে যেতে না হতে হয় তখন নাকি তাদেরকে বাড়ির আশেপাশে কি করতো, বিয়ে দিয়ে দেওয়া হতো, ঠিক আছে, বিয়ে দিয়ে দেওয়া হতো। এরপর খেয়াল করো, এটাই হচ্ছে তাদের বংশ গৌরব, মানে এই যে পাশাপাশি বিয়ে দেয় এটাই মূলত তাদের বংশ গৌরব। মূলত পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার যাতাকালে নিষ্পেষিত জমিলা নিজের অধিকার সম্পর্কে সচেতন নয়। অর্থাৎ এই যে পুরুষরা নিজেদের উপর তাদের যে মতামত এগুলো নারীদের উপর যখন প্রতিষ্ঠা চাপিয়ে দিচ্ছে, এই চাপিয়ে দেওয়ার কারণে নারী তার অধিকার থেকে কি হচ্ছে, বঞ্চিত হচ্ছে, নারী তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ক্ষুদ্র গণ্ডির মাঝে থাকার কারণে তাদের মনও সংকীর্ণ হয়ে গেছে। সংকীর্ণ মানে ছোট, অর্থাৎ এই যে পুরুষ শাসিত একটা জায়গায় থাকার কারণে, একটা ছোট একটা পরিবারের ভিতরে থাকার কারণে তাদের মনটাও ছোট হয়ে গেছে। বড় করে পৃথিবীটাকে দেখবে, ঘুরবে, বাড়ি থেকে বের হবে, এই জিনিসটা তারা চিন্তাও করতে পারে না। তাই সমাজের চাপিয়ে দেওয়া অন্যায় রীতিনীতিকে এখন তাদের কাছে গৌরব বলে মনে হয়। এই যে সমাজের রীতিনীতি, যে বাসা থেকে বের হতে পারবে না, দূরে যেতে পারবে না, কার বাড়িতে দাওয়াত খেতে যেতে পারবে না, ঘর থেকে বের হতে পারবে না, এইগুলো তাদের কাছে এখন গৌরব মনে হয়, কারণ যে যেখানে থাকে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে যেখানে ধরো তুমি এমন একটা বাড়িতে মানুষ বাস করো যেখানে মানুষজন খুবই হতদরিদ্র, তোমার একটু সামান্য টাকা পয়সা আছে, তোমার কিন্তু নিজেকে খুব বড়লোক মনে হবে। কিন্তু তুমি যদি একটা এলিট সোসাইটিতে, একটা বড়লোক সমাজে তুমি যদি আসো, তখন কিন্তু আবার মানে তোমার থেকে বড়লোক, তখন তুমি কিন্তু আবার নিজেকে খুব গরিব মনে করবা। তো এই জন্য তারা ওই সিচুয়েশনে থাকতে থাকতে তাদের কাছে এটাকে গৌরব মনে হয়, মানে এটা যে তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এটা তাদের কাছে আর মনে হয় না। এরপর দেখো, কুসংস্কারাচ্ছন্ন এ নারীর পোষা ছাগল বা হাঁস মুরগির মতোই যেন বোধ শক্তিহীন পরাধীন। তাহলে দেখো, এখানে নারীকে তুলনা করা হয়েছে পোষা ছাগল বা হাঁস মুরগি, অর্থাৎ পোষা ছাগল কিংবা হাঁস মুরগি এদেরকে যেভাবে কনভার্ট করা হয়, যেভাবে ডাইভার্ট করা হয়, যেভাবে পরিচালনা করা হয়, এরা কিন্তু সেভাবেই থাকে। সেই জিনিসটাই এখানে বলছে যে এরা কিন্তু মূলত এমন। এবারের স্ত্রী লোকদের জীবন পোষা পানির মতো চার দেওয়ালের অভ্যন্তরে বন্দি অবস্থায় কাটে। অর্থাৎ ওই যে শরাফত উকিলের যে বাড়ির যে মানুষজন ছিল, এদের অবস্থাটা এরকম পোষা প্রাণীর মতো, যারা পোষা প্রাণী যেমন একটা ঘরেই থাকে, একটা জায়গায় থাকে, এদের অবস্থাটাও এখন সেমই হয়ে গেছে। আমাকে একটু বলো, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা? ক্লিয়ার ভাইয়া? আমি আবার বলছি ভাই, এটা মানে অনেক সহজ করে আমি লিখে দিছি, এবং এইটা ক্লাসটা করে এরপর তুমি মূল বইটা একবার পড়ো, একদম ইজি হয়ে যাবে, একদম দেখো যে মানে আয়নার মতো তোমার কাছে ঝকঝক করবে। নেট পুরোটাই, একজন বলছে নেট সমস্যা ঠিক করে। নেট ঠিক আছে বাবা, নেট সমস্যা হওয়ার কোনো সুযোগই নেই। নেট সমস্যা হলো আমার এখানে সমস্যা করতো, আমার এখানে একবারও নেট প্রবলেম করে নাই। এই ছেলে এই কমেন্ট বারবার করতে যে নেট সমস্যা ঠিক করেন। আচ্ছা, এইবার খেয়াল করো, এরপর আসল লেখিকা এখানে আরো একটা ঘটনার অবতারণা করেছেন। লেখিকা বলেছেন যে কলিমের স্ত্রীর অন্ন বস্ত্র বা অলংকারের কোনো অভাব ছিল না। এখানে একজন ভদ্রলোক, তার নাম কলিম, তার স্ত্রীর সবকিছুই ছিল, কিন্তু তার মনে শান্তি ছিল না। পরীক্ষাতে প্রশ্ন আসবে, কার স্ত্রীর সব ছিল কিন্তু মনে শান্তি ছিল না? উত্তর হচ্ছে কলিমের। আচ্ছা, ঠিক আছে। এরপর খেয়াল করো, কলিম ভাইয়ের সাথে বিবাদ করে ভাইরা পরিবারের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। অর্থাৎ কলিম যে ছিল, তার ভাইরা যে ছিল, ভাইরা তো বুঝোয়, তো তাদের সাথে, ভাইরা মানে হচ্ছে তোমার মানে শালির হচ্ছে জামাই আর কি, তার সাথে ইয়ে করে তাদের সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। এবার দেখো, পিতৃমাতৃহীনা একমাত্র বোনের সাথে দেখা করতে না পারায় যন্ত্রণায় কলিমের স্ত্রী চিরেন দগ্ধ। অর্থাৎ এই যে একমাত্র বোন ছিল, বোনের সাথে যোগাযোগ করতে পারতো না, কারণ স্বামীর সাথে বাইরের সাথে ঝগড়া হয়েছে। এই ঝগড়ার কারণে সে কি করতে পারতো না, তার একমাত্র বোনের সাথে সে যোগাযোগ করতে পারবে না। এরপরও ছিল সতীনের জ্বালা, সতীনের জ্বালা মানে আবার কলিমের স্ত্রী ছিল আরেকটা, এই জন্য বলেছে আবার তার জ্বালা। এসব কারণে কলিমের স্ত্রী মুখটি সবসময় ম্লান থাকতো মানে কি, মানে খুব মলিন হয়ে থাকতো। কারণ একদিকে তো নিজের বোনের সাথে কথা বলতে পারে না, মেয়েরা হচ্ছে বিয়ের পর দেখবে যে বোন খুব কাছের থাকে, বোনের সাথে সবকিছু শেয়ার করে, কিন্তু বোনের সাথেই কথা বলতে পারে না। তারপর আবার সতীনের জ্বালা। আবার একইভাবে সলিমও তার বাড়িতে কলিমের স্ত্রী প্রবেশ বন্ধ করে দেয়। একইভাবে ওই যে তার বাইরা যে ছিল, সেও তার বউকে কলিমের বউয়ের বাড়িতে আসতে দেন না, কেননা সে বাড়িতে সলিমের, যেখানে তারই নিরঙ্কুশ আধিপত্য,
সেখানে দুই বোনের আবেগ অনুভূতির কোনো মূল্য নেই, অর্থাৎ তারা বোনে বোনে যোগাযোগ করতে পারতো না, সতীনের যন্ত্রণা সেই জিনিসটাকে এখানে তুলে ধরা হয়েছে। এই প্রসঙ্গটা বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। এরপর আরো একটা সুন্দর প্রসঙ্গ আছে, আমরা সেই প্রসঙ্গটাতে চলে যাচ্ছি। ওকে ওকে, বুঝছো বুঝছো। এই এখানে দেখো ছোট ছোট যে ঘটনাগুলো রয়েছে এগুলো খুব সহজ ভাষায় আমি লিখে দিচ্ছি, এজন্য দেখবা যে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। ভেজাল্লে গল্প, ভেজাল্লে বলতে এই যে বিভিন্ন প্রসঙ্গগুলো তুলেছে, যেমন আমরা দেখেছি এর শারাফাত উকিলের প্রসঙ্গ, কলিমের প্রসঙ্গ, এরপর আরও একটা প্রসঙ্গ আছে, এই প্রসঙ্গগুলো আমরা পড়বো। এই প্রসঙ্গগুলোর মূলত আমাদের এইটা গল্প, বিভিন্ন প্রসঙ্গগুলো তিনি লিখেছেন। কলিমের স্ত্রীর কাহিনীটা আবার বলুন। কলিমের স্ত্রীর কাহিনীটা হচ্ছে কলিমের স্ত্রীর কলিম তার ভাইরার সাথে ঝামেলা করছে, মানে ঝগড়া হয়েছে। ভাইরা বলতে তার শালীর হাজবেন্ড। তো ঝগড়া হওয়ার কারণে তার শালীর সাথে মানে কলিমের স্ত্রীর সাথে তার বোন যোগাযোগ করতে পারতো না, এবং কলিমের বউ ছিল সতীন যন্ত্রণা দিত খুবই, মানে কলিমের বউকে, কলিমের একটা বউর কথা বলা হয়েছে, তার আরও একটা বউ ছিল। ঘটনাটা হচ্ছে কলিমটা বলেন ভাই, কলিম হচ্ছে একজনের নাম। এরপর খেয়াল করে দেখো, রমাসুন্দরীর কোনো সন্তান নেই। এখানে আরও একটা প্রসঙ্গ, রমাসুন্দরীর কথা বলা হয়েছে, তার কোনো সন্তান ছিল না। রমাসুন্দরীর স্বামী প্রভূত সম্পত্তি রেখে গেলেও তার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি দখল করে নেন দেবর। খুব গুরুত্বপূর্ণ বিষয়, তখন এটা কিন্তু ছিল। জামাই মারা যাওয়ার পর জামাই সম্পত্তি কিন্তু মানে তোমার সমতা বিধান অনুযায়ী বা সিস্টেম অনুযায়ী স্ত্রী কিন্তু পাবে, কিন্তু রমাসুন্দরী তার সন্তান ছিল না দেখে তার হাজবেন্ড যে মানে যে সম্পত্তিগুলো রেখে যায় সেই সম্পত্তিগুলো সবগুলো দখল করে নেন তার দেবর। অর্থাৎ দেখো এখানেও কিন্তু নারী কিন্তু বঞ্চিত হচ্ছে অধিকার থেকে, কিন্তু দেবর আমাকে এক মুঠো অন্ন এবং বাড়িতে আশ্রয় দিতে নারাজ। অর্থাৎ তার সম্পত্তি তো নিয়ে গেল, তার হাজবেন্ডের সম্পত্তি নিয়ে যাওয়ার পরে তাকে অন্ন দিবে, খাবার দিবে এবং বাড়িতে একটা আশ্রয় দিবে, তার দেবর এটাও করতে নারাজ। একথা জানার পরে লেখিকার মনে হয়েছে হয়তো রামার দেবর স্ত্রীর সাথে ঝগড়া করেন। অর্থাৎ এই জন্য তিনি বলেছেন যে হয়তো রামাসুন্দরী যে দেবর আছে সে হয়তো স্ত্রীর লগে ঝগড়া করেন, স্ত্রীর সাথে ঝগড়া করার কারণে সে তাকে আশ্রয় দিতে চান না। মানে দেখবে কোনো মেয়ে কিন্তু নিজের মানে খুব কম মেয়ে আছে নিজের জালকে মানে সহ্য করতে পারে, সতীনের কথা তো বাদ দিলাম। তো এই জন্য লেখিকা বলছেন যে এমনও হইতে পারে যে রামাসুন্দরীর দেবর তার বউয়ের সাথে ঝগড়া করে, সেদিনটা গুলো আবার ভাবিরে নিলে আবার ঝগড়া হবে। এই জন্য আসলে ঝগড়া করার অভ্যাস রমাসুন্দরীর নেই, রমাসুন্দরী তো ঝগড়া করার অভ্যাস ছিল না, বরং রমাকে বেশ জানে কি করে পরকে আপন করতে হয়। তাহলে এইখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে গৃহ প্রবন্ধ মানে প্রবন্ধে কে আপনকে খুব ভালোভাবে পর করতে পারে? উত্তর হচ্ছে রমাসুন্দরী। কেবল জানে না আপনকে পর করতে সব গুণ থাকা সত্ত্বেও রমাসুন্দরী পুরুষের কাছে অসহায়, অর্থাৎ তার কাছে সব গুণই ছিল, সে খুবই ভালো ছিল, ভালো মানুষ ছিল, তবুও সে পুরুষের কাছে অসহায়। এরপর দেখো লেখিকা একবার সুসজ্জিত রাজবাড়িতে গিয়েছিলেন। এখানে আরো একটা প্রসঙ্গ, রানীর ঘরগুলোতে রাজা এসে বসবেন বিধায় টেবিল টিপাই চেয়ারের ইত্যাদি সাজানো রয়েছে, কিন্তু রাজা রানীর কক্ষে কোনো কালে প্রবেশ করেন না। অর্থাৎ রাজা যেখানে প্রবেশ করে এখানে সবগুলো পরিপাটি, কিন্তু রাজা তার এতটাই মানে নারীদেরকে এতটাই ছোট করে দেখানো হয় যে সে কোনো কালেই রানীর ঘরে প্রবেশ করেন না, মানে নারীর ঘরে সে কখনো প্রবেশ করেন না। ফলে কক্ষের সাজসজ্জা ধুলোস্তর পড়েছে। অর্থাৎ রাজার ঘর সবসময় পরিষ্কার, কিন্তু রানীর ঘর কখনো পরিষ্কার না। কারণ কি? কারণটা হচ্ছে এইখানে কখনো রাজা যায় না, আর যেহেতু রানীর ঘরে রাজা যায় না তাই রানীর ঘর কখনো পরিষ্কার করা হয় না। তার মানে দেখো তখনকার সময় রাজা রানীর ভিতরেও বৈষম্য ছিল। তো এখানে দুইটা প্রসঙ্গ, একটা হচ্ছে রমাসুন্দরীর প্রসঙ্গ, আর একটা হচ্ছে লেখক একবার এক সুসজ্জিত রাজবাড়িতে গিয়েছেন, রাজবাড়ির প্রসঙ্গ। এই দুটো প্রসঙ্গ বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। দ্রুত বলো তো ক্লিয়ার কিনা। দ্রুত দ্রুত। জি ভাই বুঝছি, ওকে। আমাকে বইলো যে কোথাও কোনো প্রসঙ্গটা না বুঝলে আমাকে বইলো, বিকজ মানে না বুঝে আমরা সামনে যেতে চাই না। ওকে ক্লিয়ার। এইবার আসো, মোটামুটি এখানে যে প্রসঙ্গগুলো ছিল এগুলো আমাদের শেষ। এই ছিল আমাদের মোটামুটি আমাদের যে প্রবন্ধটা, খুব ছোট, বেশি বড় না। এবার আসো প্রশ্ন সলভ করো। গৃহ সকল শ্রেণীর অবলাদের অবস্থান কেমন? শোচনীয়, ইতিবাচক, মর্মান্তিক, আশাব্যঞ্জক? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সকল শ্রেণীর অবলাদের অবস্থা কেমন? মানে অবলাদের মানে হচ্ছে যারা খুবই কোনো জিনিস বুঝে না, এরকম আর কি। ওকে এইবার বলো, এই প্রশ্নটা সলভ করো দ্রুত দ্রুত। কি হবে? শোচনীয়,
ইতিবাচক, মর্মান্তিক, আশাব্যঞ্জক। গুড। সবার আগে উত্তর করেছে কাজী মাহি উত্তর করেছে। সবাই উত্তর করতেছে ক। গুড, সঠিক উত্তর ক। ফাইন। এরপর আমরা একটু প্রশ্ন সলভ করি। এটা সকল শ্রেণীর কাদের অবস্থায় শোচনীয়? সকল শ্রেণীর কাদের অবস্থায় শোচনীয়? তো এটা হচ্ছে অবলাদের, যেহেতু আমরা একটু আগে বলেছি। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, এটা আমরা সলভ করলাম। এইবার আসো, এটা দেখো, পারিবারিক জীবনে যে সুখী নয় তার কাছে গৃহ শান্তিনিকেতন। শান্তিনিকেতন নয়, অশান্তির স্থান কারাগার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মানে বলেছে যে পারিবারিক জীবনে যে সুখী নয়, তার কাছে ঘরটা বা গৃহটা কেমন? শান্তিনিকেতন? এটা তো হবেই না, শান্তিনিকেতন নয় এটা বলা হয়েছে, নাকি অশান্তির স্থান বলা হয়েছে, নাকি কারাগার বলা হয়েছে? ওকে, জ্যোতি আক্তার উত্তর করেছ, ইলিয়াস হোসেন উত্তর করেছ। দ্রুত এগুলো থেকে দেখবে যে পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন আসবে, হুবহু পরীক্ষাতে প্রশ্ন কমন চলে আসবে। অ্যাডভাইস দেন ভাইয়া, সারাদিন এত প্রেশার যায়, সন্ধ্যার পর মাথায় কাজ করে না ভাইয়া। আমার তো সারাদিন ক্লাস নেন, কীভাবে এনার্জি ধরে? আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তোমরা সারাদিন ক্লাস করে খুব টায়ার্ড থাকো। তো আমি খুব মানে অনেকে আসে রাতে এসে পড়তে পারো না, ক্লাস করতে পারো না, খুব টায়ার্ড থাকো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আমি এইসব নিয়ে কখনোই কথা বলি না, মানে এইসব গাইডলাইন দেওয়া নিয়ে আমি কথা বলি না, বাট আমার মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। সো প্রথম কথা হচ্ছে, আমি যেগুলো বলবো এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা, এবং তুমি যদি তুমি যদি অনুসরণ করো, তোমার কিন্তু ক্লান্তি লাগবে না। কারণ আমি একটা মানুষ তোমার সামনে দাঁড়িয়ে আছি, যেই মানুষ সারাটা দিন ক্লাস নেয় এবং সারাটা দিন পরিশ্রম করে, কখনো তার ভিতরে তুমি বুঝতে পারবে না যে সে খুব ক্লান্ত। কখনো এটা ক্লাসে গেলে এটা বুঝতে পারো না, কেউ বুঝতে পারে না যে আমি আসলে সারাদিন জার্নি করে এসে আবার ক্লাস নিচ্ছি। তো আমি কোথা থেকে এত এনার্জি পাই, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি কিন্তু খুব হেলদি মানুষ না, খুব চিকন মানুষ। অনেকে মনে করে যে চিকন মানুষ হলে এই জিনিসটা পারা যায় না, পরিশ্রম করা যায় না, কষ্ট করা যায় না, এনার্জি কম হয়। বিষয়টা আসলে এমন কিছুই না। সো প্রথমত হচ্ছে যে তোমার টার্গেট থাকতে হবে। যেমন আমার টার্গেট আছে যে আজকে আমাকে 3টা ক্লাস নিতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাকে আজকে 3টা ক্লাস নিতে হবে, 4টা ক্লাস নিতে হবে। এই টার্গেট নিয়ে আমি সকাল থেকে প্রিপারেশন নিই এবং প্রিপেয়ার থাকি, মেন্টালি সেট আপ দিয়ে দিই। তুমি সকাল থেকে মেন্টালি সেট আপ দিবা যে আজকে আমার কলেজ আছে, আমার প্রাইভেট আছে, আমার রাতে আমাকে পড়তে হবে। এই চিন্তা তোমার মাথার ভিতরে থাকতে হবে। এখন তুমি এই চিন্তাটাই তোমার মাথায় নাই, তাহলে অটোমেটিক তুমি এটা পারবা না। তো এইটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়টা হচ্ছে যে দিন শুরু হওয়ার পর থেকে তুমি খুব হেলদি খাবার খাবা, দুর্বলতা কাজ করবে না, খুব হেলদি খাবার খাবা। সকালে ঘুম থেকে উঠে একটা ডিম খাবা সিদ্ধ করে, একটা আপেল খাবা, একটা কলা খাবা। কয়জন এই খাবারটা খায় বলো? তোমরা কয়জন এই খাবারটা খাও? কেউই খাও না। তো তোমাদের তো স্বাভাবিকভাবেই তোমরা দুর্বল হয়ে যাবা এবং তোমাদের ক্লান্ত লাগবে, তোমরা টায়ার্ড হবে। তোমরা বলো কয়জন তোমরা খাও? সকালে উঠেই একটা ফল খাও, কয়জন খাও? সকালে উঠেই তাড়াতাড়ি ভাত খেয়ে ফেলো, সকালে একদম ভোরে ঘুম থেকে উঠো, কয়জন এই কাজগুলো করো? কেউ কিন্তু করো না। এই জন্য তোমরা কিন্তু ক্লান্ত হবা, মাথা ব্যথা করবে, এই প্রবলেমগুলো হয়। মেয়েদের ক্ষেত্রে অনেক বেশি হয়। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মেয়েরা এমনিতেই দুর্বল, তারপর হচ্ছে আরও তোমার খাওয়া দাওয়া না করলে আরও দুর্বল। এবং মান্থলি একটা টাইম তাদেরকে, খুব একটা সার্টেন টাইম তাদেরকে স্ট্রাগল করতে হয় প্রতিটা মাসে। তো সব দিক মিলে দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা মেয়েরা আরও বেশি সাফার করে। তো খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তুমি খুব হেলদি খাবার খাবা। স্কুলে যখন যাও, টিউশনে যখন যাও, প্রাইভেটে যখন যাও, কোচিংয়ে যখন যাও, তুমি যাওয়ার সময় তুমি মামপট নিয়ে যাবা এবং ওটার ভিতরে তুমি ওট স্যালাইন নিয়ে যাবা। সারাদিন 2-3টে করে ওট স্যালাইন খাবা। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এবং টাইম টু টাইম খাবার দাবার খাবা। আর চেষ্টা করবা বিকালে সার্টেন টাইম, 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য, 1 ঘন্টায় চেষ্টা করবে, 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিট বিকালে ঘুমাবা। বিকালে ঘুমালে তোমার রাতে আর প্রবলেম করবে না, এনার্জি থাকবে। অ্যান্ড হচ্ছে মাথা ব্যথার অনেকে প্রবলেম আছে, এই মাথা ব্যথাটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। তো 2টা জিনিস, একটা হচ্ছে তুমি মেন্টালি সেট আপ দিয়ে দিবে সকালে ঘুম থেকে উঠে যে আমাকে আজকে এই কাজ করতে হবে, এবং সে অনুযায়ী প্রিপারেশন নেবে যে দুনিয়া উল্টে যাক, আমাকে এভাবে আজকে কাজ করতে হবে। 2 নম্বর বিষয়টা হচ্ছে তোমাকে খুব হেলদি খাবার খেতে হবে। তারপর হচ্ছে রোদের কারণে অনেকের এই প্রবলেমটা হয়। এখন খুব বেশি রোদ, খাওয়া দাওয়া খুব বেশি খেতে হবে, তরল যে খাবারগুলো রয়েছে এগুলো বেশি বেশি খেতে হবে। অ্যান্ড হচ্ছে স্কুলে যখন যাও, বাইরে যখন যাও, বাইরে সর্বোচ্চ কম বের হতে হবে।
মানে হয়তো তুমি বের হতে পারবা না, কোনো একেবারে নিতান্ত তোমার পড়াশোনার কাজ ছাড়া তুমি বাইরে বের হবে না, গরম না এমনিতে তুমি বাইরে বের হবে না, তোমার শরীর খারাপ হবে, তোমার টাইম লস হবে, তো তুমি এই কাজটা কেন করবা? আর যদি একান্ত বের হতে হয় ছাতা নিয়ে বের হবা, কোনোভাবেই মানে রোদ লাগানো যাবে না শরীরে, খুব মানে তোমাকে দেখে শুনে তোমাকে হচ্ছে চলতে হবে, এবং ঘোরাফেরা খুব বেশি করা যাবে না এই টাইমটাতে। ক্লাসে গেলেও খুব বেশি কথা বলা যাবে না, অনেকে আছে যে বন্ধু বান্ধবী ক্লাসে গেলে গল্প গুজব আড্ডা, মানে আড্ডা দিতে দিতে ও দুর্বল হয়ে যায়, কথা বলতে বলতে ও শেষ। এই কাজগুলো করবে না, ঠিক আছে? এই জিনিসগুলো একটু ভালো করে শুনো এবং কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। আমি 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 এই কাজটা করি, আমি কোথাও ক্লাস নিতে গেলে আমি বলি যে আমাকে ক্লাসের মাঝখানে আমাকে ফল দিবেন, তো তারা দেয়, মানে নিজে টাকা দিতে আর খাওয়া লাগে না, তারাই খাওয়ায়, বুঝছো? সেই জন্য ভালো, তোমাদেরকে তো এরকম খাওয়াবেন। বলছে ভাই এই ভিডিও টিপসের কোর্স চাই, আছে, সবই আছে। ওকে আচ্ছা, তো আমরা এখানে ছিলাম। তো এইটার উত্তর হচ্ছে কি, দেখো এটার উত্তর হচ্ছে কি, এটার উত্তর হচ্ছে মানে শান্তিনিকেতন নয়। মানে প্রথমে বলা হচ্ছে, তোমরা অনেকে এটা উত্তর করেছো যে কারাগার, এটা আসলে হবে শান্তিনিকেতন নয়। আর যার শান্তি আছে সে তো শান্তিনিকেতন, তার মানে এটা যার শান্তি আছে সে শান্তিনিকেতন, শান্তি নেই তার মানে শান্তিনিকেতন নয়। এবার আসো, সংসার ক্ষেত্র থেকে বাড়ি ফেরার উৎসুক থাকে কে? মানে সংসার ক্ষেত্র থেকে বাড়ি ফেরার জন্য উৎসুক থাকে কে? পুরুষরা, নারীরা, সংসারী মানুষ, ছাত্ররা? বলো বলো বলো, দ্রুত দ্রুত দ্রুত। সংসার ক্ষেত্র থেকে বাড়ি ফেরার জন্য উৎসুক থাকে কে? কি হবে? ওকে, সো এটার উত্তর হচ্ছে কি, নারীরা। ফাইন। এরপর আসো, শরাফত পেশায় কি ছিলেন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উকিল ছিলেন, ডাক্তার ছিলেন, লেখক ছিলেন, রাজা ছিলেন? শরাফত পেশায় কি ছিলেন? শরাফত পেশায় কি ছিলেন? এটা উত্তর করো দ্রুত। এটার উত্তর কি হবে বলো? গুড, এটার উত্তর হচ্ছে কি, উকিল ছিলেন, এটা আমরা জানি। শরাফতের পত্নী ও ভাগ্নির নাম কি? এটা খুব ইম্পর্টেন্ট। হাসিনা, রমান, রমা ও জমিলা, হাসিনা ও জমিলা, রমা ও, এটা হাসিনা হবে আর কি, বলো। এটা কিন্তু আমরা পড়ছি, দেখো এটা আমরা পড়েছি, দ্রুত। দ্রুত দ্রুত উত্তর করো। আচ্ছা ফাইন। সো এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে হাসিনা ও জমিলা। এর পাশে জমিলার পুত্রবধূ তাদের কে হয়? জমিলার পুত্রবধূ তাদের কে হয়? প্রতিবেশী হয়, আত্মীয় কন্যা হয়, বোনের মেয়ে হয়, নাতনি হয়? তো এটা আমি একটু বলেই দিই, আত্মীয় কন্যা হয়। আচ্ছা এবার দেখো, জমিলার কন্যা বাড়ির কোথায়? সো জমিলার কন্যার বাড়ি হচ্ছে অন্য একটি ঘরে। আচ্ছা এবার দেখো, এদেশে বাসর ঘরকে কি বলে? এটা আমাদের পরীক্ষাতে আসে, এটা মেবি মানে আমাদের হয়েছে, মিস্টেক হয়েছে। আচ্ছা আমরা এটা একটু স্কিপ করি। এবার দেখো, আসলে বাসর ঘরকে বলা হয় কবর, মানে বাসর ঘরকে বলা হয় আসলে কবর, মানে ওই যে পরাধীন হয়ে যাওয়া, সেটা আর কি। যেহেতু স্ত্রীলোকের পারিবারিক জীবন নেই, তাই তাদের কি বলা যেতে পারে? অকর্মা, নিষ্কর্মা, বন্ধিনী, অবলা? এটা 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 একটু বলো। যেহেতু স্ত্রীলোকের পারিবারিক জীবন নেই, মানে যেহেতু তাদের কোনো পারিবারিক জীবন নেই, তাই তাদেরকে কি বলা যেতে পারে? দ্রুত। সো এইটা দেখো, এটা হচ্ছে তাদেরকে বন্দিনী বলা যেতে পারে, মানে বন্দি শব্দের স্ত্রীবাচক, এখানে বন্দিনী ব্যবহার করা হয়েছে, মানে যে বন্দি থাকে, বন্দি যে নারী। আচ্ছা এইবার আসো আমরা একটু সৃজনশীল দেখি। আচ্ছা এই সৃজনশীলটা একটু দেখি। তো এই সৃজনশীল বলা হচ্ছে যে ঘর আর ঘরেনির দিকে তাকাবার সময় নেই মোতালেফের। অর্থাৎ মোতালেফ একটা মানুষ ছিল যার ঘরের দিকে তাকাবারও টাইম নেই। ঘরেনি মানে হচ্ছে তার ঘরে যে মানুষজন আছে সেগুলোর দিকে, বা তার স্ত্রী, সেগুলোর দিকেও তার তাকারও টাইম নেই। নগদ 50 টাকার উপর হাত ভুলাতে ভুলাতে এলেন, বললেন কিন্তু
এটা মেবি মিস্টেক হয়েছে সৃজনশীলটা। এইটা একটু দেখি, আসলে একটা ছেলেকে দিয়ে স্লাইড বানাচ্ছি তো, আমি তো সারাদিন ছিলাম না এই জন্য। আচ্ছা এইটা দেখো, বাকি দুইটা সৃজনশীল লিখছে, এই সৃজনশীলটা একটু দেখো। নারীদের নিজেদের বাড়ি বলে কিছু নেই, সব বাড়ি পুরুষদের হয়। বিয়ের পর বাবার বাড়ি পর হয়ে যায়, স্বামীর বাড়িও নিজের বাড়ি হয় না। স্বামী মারা গেলে সে বাড়িতে নারীর অধিকার থাকে না। পুরুষরা যত বিয়েই করুক তাদের স্থায়ী ঘর আছে। তার মানে এখানে বুঝতেই পারতেছ নারীরা যে বঞ্চিত হচ্ছে সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। এখানে দেখো কি বললে, দেখো বলা হচ্ছে যে কি বললে একটা আরাম বিরামের শান্তিনিকেতন বুঝায়, মানে কি বললে একটা আরাম নিকেতন, এটা মানে যে কোনো তোমার জ্ঞানমূলক প্রশ্ন টাইপ আসবে। কুমারী সধবা বিধবা সকল শ্রেণীর অবলার অবস্থায় শোচনীয় কেন? কারণ ওই যে তারা যে মানে নারী হিসাবে তারা যে পুরুষতান্ত্রিক সমাজে যে তারা যে হচ্ছে বঞ্চিত হচ্ছে সেই বিষয়টা এখানে তুলে ধরবা। উদ্দীপকে গৃহপ্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? উদ্দীপকে গৃহপ্রবন্ধের দিকটি ফুটে উঠেছে যে তাদের আসলে বাড়িতে মানে গৃহতে আসলে তাদের কোথাও স্থান নেই, না তো জামাইয়ের বাড়িতে, না তো স্বামীর, না তো বাপের বাড়িতে, মানে গৃহটা আসলে মূলত পুরুষদের হাতে, নারীর হাতে না। এরপর বলা হচ্ছে উদ্দীপকে ফুটে ওঠা অসঙ্গতি দূরীকরণে আমাদের করণীয় কি? অর্থাৎ এই যে নারীদেরকে যে শোচনীয় যে একটা অবস্থা, এই অবস্থাটা আমরা কিভাবে উত্তোলন করতে পারবো? তো বেশ কিছু এখানে তুমি তোমার নিজের মতো করে লিখতে পারবা। যেমন তুমি লিখতে পারবা যে প্রথমত হচ্ছে আমাদেরকে সচেতন একটি সমাজ আমাদেরকে তৈরি করতে হবে। এরপর হচ্ছে সামাজিক আমাদের যেই কুসংস্কারগুলো রয়েছে এগুলো আস্তে আস্তে দূর করতে হবে এবং এগুলোর বিপক্ষে মানুষকে বোঝাতে হবে। এভাবে তুমি লিখবা যে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের যেই ইয়েগুলো, পুরুষদের যে পাওয়ার রয়েছে, পুরুষদের যে ক্ষমতা খাটানোর যে দাপট রয়েছে এগুলো আস্তে আস্তে কমাতে হবে। একই ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠা করতে হবে, মানে নারীকে ক্ষমতা দিতে হবে এবং সমাজের প্রতি বা পরিবারের প্রতি নারীর যে একনিষ্ঠ ভূমিকা সেই জিনিসটা পরিবারকে বোঝাতে হবে এবং সেই জিনিসটা সতর্ক করতে হবে। অর্থাৎ কী কী কাজ করলে এভাবে নারীরা বঞ্চিত হবে না সেই জিনিসগুলো তুমি তোমার মতের সাপেক্ষে যুক্তি দিয়ে তুলবা, ঠিক আছে? আচ্ছা, একজন বলছে ভাই মাগুরে একদিন অফলাইনে ক্লাস নিই। মাগুরে আমি ক্লাস নিই, সবসময় আমি মাগুরে ক্লাস নিই। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। তো আমাকে একটু জানিয়ে দাও যে আজকের এই ক্লাসটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। তো স্লাইডটা যথারীতি তোমাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ। সো আশা করি ভালো লেগেছে এবং এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ ছিল। আমার মনে হয় যে এখন তোমরা মোটামুটি অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো আমাকে একটু জানিয়ে দাও। ছোট্ট একটা ইয়ে ছিল, এটা খুব বেশি বড় না এবং তার উপর আমি আরও তোমাদেরকে সংক্ষেপে আমার নিজের ভাষায় আরও অনেক শর্ট করে দিলাম। তো আমার মনে হয় যে মোটামুটি তোমরা বুঝতে পেরেছ। একজন বলেছে ভাইয়া মোটিভেশন দেন। প্রত্যয় দাস মোটিভেশনের কি আছে? আমার চেহারাটাই তো একটা মোটিভেশন। আমি কখনো মোটিভেশন দিতে শুনছো? আমার চেহারা দেখলেই যদি তোমার ভিতরে মানে তুমি যদি মোটিভেট না হয় তাহলে পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিকার তোমাকে মোটিভেট করতে পারবে না। ওকে, ওইসিসি 25-এর জন্য কোর্স কবে শুরু করবে? ভাই আমি মাপ চাই, মানে তোমাদের 23-24 ব্যাচের বাংলা বাস 2 শেষ হওয়ার পরে আমার মনে হয় না যে 3 মাসের ভিতরে আমি কোর্স আনতে পারবো। আমি প্রচণ্ড ব্যস্ত, মানে খুবই ব্যস্ত সময় যাচ্ছে। আমার মনে হয় না যে আমি আবার বাংলা বাস 3 আনতে পারবো। আগে এই কোর্সটা নিয়ে অনেক মার্কেটিং করতাম। রিসেন্টলি দেখো আমি পেজেও পোস্টও দিই না, মানে সময়ই পাই না। আচ্ছা, তো দোয়া করিও যাতে আমার সময়ের আর একটু বরকত হয় এবং যাতে আরও কাজ করতে পারি, আরও টাকা ইনকাম করতে পারি। ওকে, তো ভালো থাকবা, আল্লাহ হাফেজ।